হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজ শনিবার, সকাল এখন 6টা। আজ ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, আর আমার আগেও মা বাবা উঠে গেছে। আজ বাবা সবজিপাতি নিয়ে হাটে যাবেন, সেই সমস্ত সবজিপাতিগুলি গোছাচ্ছিলেন। এই যে এই লাউ কটা চাল থেকে পেড়ে নিলেই হয়ে যাবে, তারপরেই বাবা বেরিয়ে পড়বেন। চলুন আমি ওই বাড়ি গিয়ে বাবার জন্য 1 কাপ চা করে আনি। বাবার ওদিকে প্রায় হয়ে গেছে, লাউ কটা পারবে তারপরেই যাবে। তো আমি এই যে 1 ঘটি মতো জল নিয়ে এলাম। আপাতত বাবাকে 1 কাপ চা করে দিই, তারপর আবার আমাদের জন্য করবো পরে। চা হয়ে গেছে, তবে এই বাড়িতে বিস্কিট নেই, তো ওই বাড়ি থেকে একটা বিস্কিট বাবাকে দিই কা, ওটা খেয়েই এখন বাবা যাক। আপাতত সকালবেলা শুধু চাটা খেয়ে যাবে কি, তো চলুন এটা দিয়ে দিই বাবাকে। এই বাড়িতে এসে দেখছি এখনও বাবা লাউ পারছেন। আজ বেশ অনেকগুলোই লাউ বেরিয়েছে জানেন। ছাদ থেকে যখন দেখছিল তখন মোটে 3টে লাউ দেখতে পাচ্ছিল, তবে ওপরে উঠে পড়ে এই যে দেখুন প্রায় 10টা মতো লাউ পেড়েছে। এখানে একটা মতো রাখবে, বাকি 9টা নিয়ে যাবে। আর এই যে বেশ অনেকগুলো লাউয়ের ডগাও কেটেছে। অনেক মানুষজনই এই লাউয়ের ডগাগুলোও কিনে নিয়ে যান, সে কারণেই এগুলো কাটা হলো। আর ওই যে বাবাকে চা বিস্কিট দিয়ে দিয়েছি, বললাম বাবা ওগুলো খেয়ে নিন, তারপরে না হয় বাকি কাজটা গুছিয়ে নেবেন। চা খাওয়া হয়ে গেছে, তারপরে এই যে লাউয়ের ডগাগুলো কেটেছিল সেগুলো এখন বাবা 4টে 4টে করে নিয়ে বেঁধে নিচ্ছে। এই 4টে লাউয়ের ডগা বেঁধে এগুলো তাড়ি হিসেবে বিক্রি করা হয়। মানে এই ছোট্ট মতো লাউয়ের ডগার তাড়িটা ওই 5 টাকা 10 টাকা যাই হোক দামে বিক্রি করা হয়। তো এই যে দেখুন বাবা এগুলোই এখন বেঁধে নিচ্ছে খড় দিয়ে। প্রত্যেকটা লাউয়ের ডগা ভীষণ সুন্দর, পাতাগুলো একদম চকচক করছে দেখুন, একটুও পোকাতে খাওয়া কিচ্ছু নেই। তার উপরে এই সকালবেলাতেই তো কাটা হলো, সে কারণে একদম তরতাজাও লাগছে। এত সুন্দর লাউ ডগাগুলো একদম কাটতে ইচ্ছা যাচ্ছিল না, তবে কিছু করার নেই, কারণ অন্যের বাড়ির চাল দিকে চলে গেছে, এগুলো অনেকটাই চলে গেছে, আরও নিচে দিকে নেমে যাচ্ছে, সেই কারণেই এগুলো কাটতে হলো। এই যে দেখুন যতগুলো লাউয়ের ডগা কেটেছে, প্রত্যেকটা লাউয়ের ডগাতে একটা একটা করে লাউ জালি রয়েছে। এই যে, কিন্তু এত হলেও উপায় নেই, অন্যের বাড়ির চালে যদি কেউ কিছু বলে, সে কারণেই আর কি একটু একটু করে কেটে নেওয়া হচ্ছে। বাবাকে তাই বলছি যে বাবা যারা এগুলো কিনবে তাদেরকে বলবেন যে লাউ ডগার সাথে লাউও ফ্রি। এই যে ছোট ছোট লাউগুলো, এই ডালটাতে আবার কত বড় হয়েছে দেখুন লাউ জালিটা। যে কটা লাউ ডগা কেটেছিল ওগুলো দিয়ে 6 থেকে 7টা মতো তাড়ি বাঁধা হয়েছে। আর বাবা তো ভেবেছিল 3-4টে মতো লাউ বের হবে, সে জায়গায় 10খানা লাউ। আর সে কারণে জিনিসপত্রগুলো কোন দিকে কি গোছাবে সেটা নিয়েই একটু চাপাচাপি চলছে। পেঁয়াজ কলিগুলো বের করে ওই থলিগুলোতে আর কি লাউটা নিয়েছে, আর এই যে লঙ্কার থলিটাতে বেশ কয়েকটা পেঁয়াজ কলি নিয়েছে। তারপর আবার এই যে বেগুনের বস্তাটা খুলেছিল, ওর মধ্যে পেঁয়াজ কলিগুলো নিল। অবশেষে অনেক চাপাচাপি করে এই যে বাবার বাহন রেডি। তবে এত কিছু চাপিয়েছে, আমি বাবাকে বলছি যে বাবা আপনি নিয়ে যাবেন কি করে এগুলো? সত্যি এত জিনিসপত্র নিয়ে সাইকেল করে যাওয়া ভীষণ কষ্টের ব্যাপার। এই যে বাবা জামা কাপড় পরে নিয়েছে, এরপর চললো হাটে। বাড়ি ফিরতে ফিরতে ওই 12টা 1টা মতো বেজে যাবে, সে কারণে অল্প কটা মুড়িও দিয়েছে, হাট শেষ হলে খেয়ে নেবে। সকালবেলাতে বাবাকে দেওয়ার জন্য ওই 1 কাপ মতো চা বানিয়েছিলাম, তারপর আবার কিছুক্ষণ পরে চা বানিয়েছিলাম। আর এই যে সকলের চা মুড়ি খাওয়া হয়ে গেছে। সকলের বলতে আজ তো সেরকম কেউ নেই, কারণ মিষ্টু মেজো কাকু কেউই নেই, বাবাও তো আবার চলে গেল সকাল সকাল হাটে। মানে শুধুমাত্র ছোট কাকুই খেলো। আর তারপরে ওই ধারের ঘর বাড়ি মুছেও চলে এসেছি। ওই ধারের ঘরটা এখনো ঝাড় দেওয়া হয়নি, এই বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি অবশ্য। এই বাড়িটা এরপর ধোয়া মোছা করবো, তবে তার আগেই বাসন কটা একটু মেজে নেব। আর চা বানানোর সাথে সাথে মুড়ি খাবারটাও বানিয়ে নিয়েছি। বাড়িতে 2টো মতো বেগুন ছিল, ওই বেগুন দুটোই পুড়িয়েছি। আমার হাজব্যান্ড বেগুন পোড়া খেতে বেশ ভালোবাসে। বেগুন পোড়ানোর পর ছালটা সুন্দর করে ছাড়িয়ে দিয়েছি, আর তারপর নুন তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে এসেছি। যখন খাবো তখন একটু মাখিয়ে নেব। আর এই যে বেগুনের ছালগুলো এই কড়াইটাতে দিয়ে দিলাম। এই যে হাঁড়িটা আর কড়াইটা পোড়া রয়েছে, এগুলো মা পুকুর ঘাটে মেজে নিয়ে আসবেন। ওই হাঁড়িটায় 2 দিন ধরে পিঠে ভাপানো হচ্ছিল, সে কারণে ভীষণ পরিমাণে কালি পড়েছে। আর কালকে দুপুরের কড়াইটা তো মাজাই হয়নি, তো সে কারণেই ওটাই মেজে নিয়ে আসবে। আর এত কালি তো কলপাড়ে মাজলে একদম কালো হয়ে যাবে, সে কারণে মা ওগুলো পুকুর ঘাটেই মেজে আনবে। আমার এদিকে চায়ের যে একটা এঁঠো বাসন এনেছিলাম ওটা ধোয়া হয়ে গেছে। চলুন এটা এরপর ওই ধারের বাড়িতে রেখে আসি। এখনও অবধি ওই ধারের বাড়িটা ঝাড় দেওয়াও হয়নি। এই বাসনগুলো রেখে আসবো আর ঝাড়টাও দিয়ে নেব। বাসন কটা খাঁচাটাতে রেখে দিয়েছি। আর তারপর এই যে ওই বাড়ি থেকে নারকেল কাঠির বড় ঝাঁটাটা নিয়ে এলাম। আজ আর খেজুর পাতার ঝাঁটাটাই করে ঝাড় দেবো না। এই যে ওপর পাশটা আর এই যে সাইডগুলোতে ভীষণ পরিমাণে ঝুল হয়েছে, ভাবলাম ঝাড় দিতে দিতে এই ঝুলগুলোও না হয় একটু ঝেড়ে নেব। আর ওই খেজুর পাতার ঝাঁটাটাই করে তো এতদূর নাগাল হবে না, সে কারণেই বড় ঝাঁটাটাই নিয়ে এলাম। এই সামনের দেওয়ালটা দেওয়ার পর থেকে কি সুন্দর দেখতে লাগে না জায়গাটা। যাই হোক,
এই যে দেখুন এদিকে এক পাশটা ঝাড়া হয়ে গেছে, তো এদিকে নিচেতে যে ধুলোগুলো পড়েছিল সেগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর আশেপাশে যে কটা জিনিসপত্র রয়েছে সেগুলো একটু গুছিয়ে দিচ্ছি। এই যে কত ধুলো পড়েছে দেখুন, একদম রাস্তা ধারের বাড়ি তো, তার উপরে সামনের দরজাটাও নেই, সে কারণে গাড়ি ঘোড়া চলাচল করলেও প্রচণ্ড ধুলো ঘরেতে ওড়ে, আর সেজন্যই ঘরে মূলত এত পরিমাণে ঝুল। ওই ধারের বাড়িতেও আমাদের ঝুল হয়, তবে এই বাড়িতে এই যে ঝাড়লাম 2 দিন পরে দেখবো আবার হয়ে গেছে। পুজো পার্বণের আগে অবশ্যই জায়গাটা ভালো করে ঝুল টুল ঝেড়ে নেওয়া হয়, তবে রোজ রোজ তো আর হয় না। মাঝে মধ্যে কী করি, ঝাড় দেওয়ার সময় এই যে এভাবেই ভালো করে একটু ঝুলটা ঝেড়ে নিই, এতে করেও বেশ ঝুল টুল পরিষ্কার হয়ে যায়। এই যে দেখুন ওপর পাশে কত পরিমাণে ঝুল ছিল, এরপর বেশ পরিষ্কার লাগছে। ঝাঁটাটা দিয়ে সাইডের দেওয়ালগুলো সিলিংটা যতটুকু পারলাম পরিষ্কার করলাম, এরপর দেখুন এখন নিচেটা ঝাড় দিয়ে নিচ্ছি। কত পরিমাণে ঝুলের গুঁড়োগুলো পড়েছে দেখুন, এত নোংরা লাগছে এখন এই সময় মেঝেটা। সমস্ত জিনিসগুলো তুলে তুলেই এই যে এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর যেহেতু কাকিমা নেই, তার উপর মা এখন ধান সেদ্ধ করছেন, যদিও এখন ধান সেদ্ধ করবেন না, আজ দুপুরবেলায় সেদ্ধ করবেন, তবুও কাজের একটু বেশি ভিড় রয়েছে, আর সে কারণে সমস্ত কাজ এক ধার থেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। একটা ফেলে রাখলে আরেকটা কাজ করতে চলে গেলে এটা আবার তখন ভুলে যায়, আর এই জন্য যে ধারের কাজটা শুরু করেছি সে ধারের কাজটা আগে শেষ করি, তারপরে না হয় বাকি কাজে হাত দেবো। এই ধারটা তো ধোয়া মোছা হয়ে গেছে, আর এই যে ঝাড় দেওয়া হয়ে গেল সুন্দরভাবে। এরপর যাবো ওই ধারের বাড়ি, ওই ধারের বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেছে। সকালবেলা মা যখন পিঠে ভাজছিল তখন আমি একবার দৌড়ে গেছিলাম ঝাড় দেওয়ার জন্য, ভাবলাম বসে থেকে লাভ নেই, কাজটা যতটা পারবো এগিয়ে রাখি, এতে করে আমারই লাভ। এই যে এই ধারের বাড়িও ঝাড় দেওয়া হয়ে গেল, চলুন এই কাঠের বাকিটা লাগিয়ে দিই, এরপর যাবো ওই ধারের বাড়ি। এখন ওই 8টা মতো বাজে, এই সময় বাসি কাজ প্রায় কমপ্লিট করে ফেলেছি। তাড়াহুড়োর আজ আরও একটা কারণ আছে, আজ আমার হাজব্যান্ড আবার বলছে কাজের ওখানে যাবে, সে কারণেই একটু বেশি তাড়াহুড়ো করছি। ওই 9টা সাড়ে 9টার সময় করে বেরোবে, তো ওকে তো আবার খাবার দাবার দিতে হবে, সে কারণে সকালবেলাতেই মুড়ি খাবারটা বানিয়ে নিয়েছি। এই বাড়িটা এখনও ধোয়া মোছা করতে বাকি আছে, ইনি আবার দেখছি ব্যাগ প্যাকিং করতে লেগেছে, জিনিসপত্র তো খুঁজে পাচ্ছে না, ডাকাডাকি করছে, তো এই যে ওকে দেখিয়ে দিলাম। আর এই যে উনি নিজে নিজেই আর কি বের করে নিচ্ছে কি নিয়ে যাবে না নিয়ে যাবে, বেশি কিছু নিয়ে যাবে না, ওই কয়েকটা গেঞ্জি প্যান্ট নিয়ে যাবে। বাড়িতে আজ মিষ্টুরাও নেই, তার উপর আমার হাজব্যান্ডও বলছে চলে যাবে। সত্যি বলতে সকাল থেকেই মনটা খুব একটা ভালো নেই, ওকে শুধু বলছি সত্যি তুমি চলে যাবে, না গেলেও তো উপায় নেই বলুন, কাজকর্ম তো করতে হবে, নয়তো চলবে কি করে। এইবারে তবুও বেশ অনেক দিন থাকলো। এই যে জিনিসপত্র প্রায় গোছানো হয়ে গেছে, চার্জারটাও এনে দিলাম ব্যাগের কাছেই, আরও একবার বললাম দেখে নাও সব কিছু নিয়েছে তো। আর এই যে ট্র্যাক স্যুটটা নিতে ভুলে গেছে, ট্র্যাক স্যুটটা ওকে দিলাম, আর তারপরে এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে এখন চেনটা টানটুন করে লাগানো হচ্ছে। খুব বেশি জিনিসপত্র নেই, তবে ওই ব্ল্যাঙ্কেটটা নিয়েছে তো, সে কারণেই দেখুন ব্যাগটা একদম ভর্তি হয়ে গেছে। দুপুরের রান্নার অর্ধেক সবজি ঠাকুমা কেটে নিয়েছে, আমি এই যে লাউ আর আলুটা কেটে নিয়েছি। চলুন কী কী রান্না হবে একবার আপনাদেরকে দেখাই। এই কটা বেগুনের নিম বেগুন হবে, পেঁয়াজ কলি ভাজা হবে, এই যে অল্প কটা আলু দিয়ে, একটা মতো আলু দিয়েছি, এটা দিয়ে পেঁয়াজ কলি ভাজা হবে। আর হবে লাউয়ের তরকারি, আদা রসুনটা ঠাকুমা ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজটা এখনও কাটা হয়নি, পেঁয়াজটা পরে কেটে নেব। তো রান্নাবান্নার এত দূর অবধি প্রিপারেশন রইলো, মা ওদিকে স্নান করছে, মা তারপরে আঁচ দেবে, তারপর আমি স্নান করে রান্নাটা বসাবো, মা ভাতটা নামিয়ে রাখবে আর কি। আজ তো ফ্রিজটা একটু ধোয়া মোছা করেছি, ফ্রিজের এই যে প্লেটগুলো এগুলো মাজতে হবে, মানে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো আর কি, তো সেগুলো ততক্ষণকে আমি একটু মেজে ধুয়ে রেখে দিই উপর দিয়ে, পরে আবার পরিয়ে দেবো। আজ আমার হাজব্যান্ড আমাকে ভীষণভাবে ঠকিয়েছে, সকাল থেকে এক প্রকার মন খারাপ নিয়েই কাজকর্ম করছিলাম, কারণ ও বলছিল আজ কাজের ওখানে চলে যাবে, তবে ওই বাড়িতে যখন খাবার খেতে গেছি তখন আবার এক দাদাভাই বলছে আজ যাস না, 2 দিন পরে যাবি, আমিও যাব, তো সেই করে ও বলছে ঠিক আছে তাহলে আর 2 দিন পরেই যাব। অবশ্য আমার ভালোই হয়েছে, তবে আমাকে এভাবে ঠকানোটা কি খুব দরকার ছিল বলুন? যাই হোক, বেশ ভালোই হয়েছে যা হয়েছে। এদিকে দেখুন ফ্রিজের জিনিসগুলো ধুয়ে দিয়েছি, আর তারপর এখানে উপর দিয়ে রেখেছি। চলুন এরপর আমি যাব স্নান করতে। স্নান হয়ে গেছে, আজ কিছু জামা কাপড় কাচা ধোয়া করা ছিল, তবে আজ আর করলাম না, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কাল না হয় স্বস্তি করে কাচা ধোয়া করব। এই যে স্নানের পরে এখন একটা ধূপ জ্বালিয়ে নিয়েছি, সারা বাড়িতে ধূপটা দেখিয়ে নিয়েছি, এখন তুলসী মঞ্চে এলাম জব করার জন্য। এই শীতের দিনে তুলসী মঞ্চে বসে বসে জব করতে এত ভালো লাগে যে কি বলবো, এই মিষ্টি মিষ্টি রোদটা গায়ে পেলে একদম ঘুম পেয়ে যায় জানেন। যাই হোক, জব করা হয়ে গেছে, চলুন এরপর যাই ওই ধারের বাড়ি, দেখি মায়ের রান্নাবান্না কত দূর হলো। এই বাড়িতে এসে দেখছি মা এখনো পর্যন্ত ভাত নামায়নি, বলছে আর একটু মতো সময় লাগবে সেদ্ধ হতে। সকালবেলা সবজি কাটার সময় পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এসব কিছুই তো কাটা হয়নি, ভাবলাম ততক্ষণ বসে বসে না হয় এগুলোই কেটে ফেলি। তো এই যে মায়ের দিকে মশলা বাটছেন, আদা রসুন জিরে বাটা, আর আমি ততক্ষণকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলোই কুচিয়ে নিচ্ছি।
আজ মশলা দিয়ে একটাই রান্না হবে, বাকি ভাজাভুজি হবে। সে কারণে এই যে অল্প করেই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে বাটা, রসুন সমস্ত করা হয়েছে। আর তারপরে এই ছোটো থালাটাতেই একসাথে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এইভাবে কাজ করলে না বেশ সুবিধা হয়। এই যে মশলাপাতি সব কিছু রেডি, পেঁয়াজের খোসা, টমেটোর খোসা সব কিছু এখন বাটির জলটাতে রেখে নিচ্ছি। এরপরে পেঁয়াজ, টমেটো খোসার জলটাকে বাইরে ফেলে দিয়ে আসবো। আজ বাইরে দেখছি সেরকম কেউ নেই, সে কারণে ক্যামেরাটা এই জায়গাটাতে সেট করলাম। চলুন বাইরের দিকটা একবার আপনাদেরকে দেখাই। এই যে জায়গাটি দেখছেন, এই সামনের যে পানা পুকুরটা দেখছেন, ওটা একটা পুকুর জানেন, তবে একদম পানাতে ভর্তি হয়ে গেছে দেখুন। আর ওই পাশে যে ছাইটা নামানো রয়েছে, ওই ছাইটা আমাদের। ধান সেদ্ধ করার পর উনুনের যে ছাইটা থাকে ওটা ওখানে ফেলা হয়। ভাত রান্না হয়ে গেছে, তো মায়ে যে হাঁড়িটা উনান থেকে নামিয়ে নিয়েছে, উনানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। একটু মতো আঁচ রয়েছে, এরপর আঁচ দিতে হবে। তবে মা বললো ওই অল্প আছে নিম বেগুন করার জন্য যে বেগুনটা কেটেছে ওটা সেদ্ধ করতে বসিয়ে দাও। অল্প একটু সেদ্ধ করতে হয় বেগুনটা, তাহলে বেশ ভালো লাগে খেতে। তো এই যে বেগুনটা দিয়ে দিয়েছি, অল্প নুন, অল্প হলুদ আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে এই বেগুনটাকে সেদ্ধ করব। প্রত্যেক সংসারে একই কাজকর্ম থাকে, তবে সংসারের কাজের মধ্যে একটু সুযোগ সুবিধা থাকলে কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আবার যদি সেই সুযোগ সুবিধাটা না থাকে, তখন যেন অল্প একটু কাজেই অনেক কঠিন মনে হয়। এই যেমন উনানে রান্না বান্না বলে একটু আগে থাকতে বসাতে হয়, কারণ এটা হতে হতে বেশ অনেকটা সময় লেগে যায়। তার উপর আঁচের উনানে বেশি দেরি হয় জানেন, কাঠের উনানে করলে অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। এই দেখুন না, একবার আঁচ দিয়ে ভাত চাপিয়েছিল, ভাত রান্না হতে হতে আঁচটাও চলে গেল। বেগুনটা সেদ্ধ করে নামিয়েছি, তারপর আবার মা আঁচ দিল। যতক্ষণ আঁচ আসলো ততক্ষণ ধরে বসেছিলাম খালি। ওই জন্যই কি বলুন তো, দেরি হয় বেশি। আর সত্যি বলতে রান্নাটা হতে দেরি হলে না ভীষণ তাড়াহুড়ো লাগে। এই যদি খাবার খেতে চলে আসে বাবা কাকারা, তখন কি দিয়ে দেবো সেজন্যই একটু চিন্তা লাগে। যাই হোক, বেগুন সেদ্ধটা নামিয়েছি, এরপর আলুগুলো ভাজতে দিয়েছি। এটা লাউ রান্না করার জন্য আলুটা। আর এই যে আমার হাজব্যান্ড কেমন ডিস্টার্ব করছে দেখুন। ও বলছে তোমার ভিডিও আজকে আমি নষ্ট করে দেবো। কলাই এনেছে বেশ কয়েকটা, বলছে এগুলো খাও তুমি। বললাম না তুমি খাও, আমি এখন এই কাজটা করি। তো এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই আলুগুলো তুলে নিচ্ছি। একটু মতো তেল রয়েছে কড়াইয়ে, ওই তেলটাতেই এখন এই যে লাউগুলো দিয়ে দেবো। এই লাউটা এখন ভালো করে ভাজতে দেবো ঢাকা চাপা দিয়ে। বেশ অনেক জল বের হয় জানেন, সে কারণে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো, তারপর ঢাকা চাপা দিয়ে এটা ভাজতে দেবো। ভাজা বললাম ভুল হলো বলুন, কারণ এটা ভাজা হবেই না। এই যে ঢাকা দিয়ে দেবো, এমন জল বের হবে যে আর কি বলবো, একদম সেদ্ধই হয়ে যাবে। বেশ অনেকগুলোই রান্না, তো পুরো রান্না আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ভেবেছিলাম লাউয়ের তরকারি করব, তবে আমার হাজব্যান্ড ওই যে মুসুরি সেদ্ধটা দেখেছে, বলছে না তুমি ওই যে আমাকে একবার বানিয়ে খাইয়েছিলে লাউ মুসুরি, ওই রকম লাউ মুসুরি বানাও। তো বললাম না না, ওটা ডাল হবে, অন্যদিন বানাবো। বলছে না আমি চলে যাব 2 দিন পরে, তুমি আজকেই বানাও। বলেছে যখন একদম নাছোড়বান্দা ছাড়বেই না। তো মা বললো ঠিক আছে না, ওটা লাউ মুসুরি করে দাও। তো সেদ্ধ মুসুরিটা দিয়ে আবার এই যে লাউ মুসুরি করলাম, তারপর এখন নামাচ্ছি। বেশ অনেকটাই হয়ে গেছে, সে কারণে 2টো বাটিতে করে নামালাম। রান্নাটা ঘরে রেখে দিয়ে এলাম। আর তারপর দেখুন কড়াইটা এখন ধুয়ে নিচ্ছি। প্রত্যেক রান্না করার পরে এই যে কড়াইটা একটু জল কাপড় দিয়ে ধুয়ে নিতে হয়, নয়তো বাকি রান্নাটা আবার করবো কিভাবে, লেগে লেগে যাবে। যাই হোক, কড়াইটা ধুয়ে নিয়ে এই যে আবার আঁচের উনানে বসিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, এরপর ভাজাটা বসাবো। আলু দিয়ে পেঁয়াজকলি ভাজা। এই পেঁয়াজকলি ভাজাতে সর্ষের স্বাদটা আমার বেশ ভালো লাগে, সে কারণে অল্প কটা সর্ষে দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো বেশ ঝাল জানেন, আমাদের বাড়িতে যে কাঁচা লঙ্কাগুলো হয় সেগুলোই শুকিয়ে রাখা হয়েছে। ফোড়নটা ভালো করে ভেজে এই যে কুচিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম, একটু মতো হলুদও দিয়েছি। এরপর আলুটাকে 50% সেদ্ধ করব, মানে ভাজতে ভাজতে, আর তারপর দিয়ে দেবো পেঁয়াজকলিটা। পেঁয়াজকলিটা সেদ্ধ হতে আলুর থেকে একটু কম সময় লাগে, সে কারণে আলুটা একটু সেদ্ধ করার পরে পেঁয়াজকলিটা দিলাম। আর পেঁয়াজকলিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজকলিটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পেঁয়াজকলিগুলো একটু বেশি বড় হয়ে গেছে, 2 দিন আগে যদি তোলা হতো তাহলে আরোই স্বাদ লাগতো। এই যে একটু বড় হয়ে গেছে বলে বেশিক্ষণ ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে লাগছে। 2বার ঢাকা চাপা দিয়েছি, এখনও পর্যন্ত দেখছি ভালো সেদ্ধ হয়নি। আরও কিছুক্ষণ সেদ্ধ করি। এই যে এই সময় কালারটা চেঞ্জ হয়েছে, আর ভাজাও হয়েছে বেশ ভালো। তবে কড়াইটার অবস্থা দেখুন, পেঁয়াজকলি তো সে কারণে বেশ লেগে লেগে গেছে। ওটা নামিয়ে নেওয়ার পরে একটু মতো তেল দিয়ে, আর তারপর দিয়েছি এই যে নিম পাতা। নিম পাতার সাথে অর্ধেকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে নিম বেগুনটা হবে এরপরে, বেগুনটা তো আগেই সেদ্ধ করা আছে। নিম পাতাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এই যে বেগুন সেদ্ধটা দিয়ে দিলাম। এমনিতে কাঁচা নিম পাতা খেতে বেশ তেতো লাগে, তবে এই নিম বেগুনের সাথে ভেজে দেওয়া হয় বলে এত ভালো লাগে খেতে, একটু তেতো বোঝা যায় না। আমি অবশ্য তেতো খুব একটা খাই না, তবে নিম বেগুনটা খেতে আমার বেশ ভালো লাগে। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে, আগে থাকতেই তো বেগুন সেদ্ধ হয়ে আছে, আর নিম পাতাটাও তো ভাজলাম, সে কারণে এখন মাখিয়ে নেওয়ার পরে নামিয়ে নিচ্ছি। ব্যাস রান্নাবান্না কমপ্লিট, কড়াইটাও নামিয়ে নিলাম। চলুন আপনাদেরকে একবার দেখাই কী কী রান্নাবান্না করলাম।
এই যে একটু আগে যেটা করলাম নিম বেগুন, এটা খেতে বেশ ভালো লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লাউ মুসুরি বানানোর সময় এই যে মুসুরি সেদ্ধটা একটু মতো রেখেছিলাম, ওইটাই মা নুন আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছে। আর এই যে এটাতে রয়েছে লাউ মুসুরি, এটা এক বেলাকার, আরও এক বেলাকার একটা বাটিতে আছে। আর এই যে এখানে রয়েছে পেঁয়াজকলি ভাজা। এই পেঁয়াজকলি ভাজাটা খেতে না আমার বেশ ভালো লাগে, আপনাদের কাদের কাদের ভালো লাগে জানাবেন তো। আর এই যে এটাতে রয়েছে আরেক বেলাকার তরকারি। এক বন্ধু আমাকে বলেছিল একদিন সিম বাটা করে খাবে, তো তুমি একবার সিম বাটার রেসিপিটা জানিও। আর যেদিন বাবা সিম নিয়ে আসবে সেদিন ওই সিম বাটাটা করেই একদিন খাওয়াবো সকলকে। এখন ওই 2টো মতো বাজে, বাবা বাড়ি এলো তখন ওই 12:30 একটা মতো বাজবে। বাবা আসার পর কিছুক্ষণ বসেছিল, তারপর স্নান করলো, তারপর এই যে সকলে মিলে এখন এলাম খাবার খেতে। কী কী রান্না হয়েছে আপনাদেরকে তো দেখালাম, নিম বেগুন, পেঁয়াজকলি ভাজা, লাউ মুসুরি, আর হয়েছে এই যে একটু মতো মুসুরি সেদ্ধ। চলুন এই দিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি। খাওয়া দাওয়ার পরে একটু বাসনপত্র নিয়ে চলে এসেছি কলপাড়ে। মাও ওই যে আসছে, আর আসার সাথে সাথে নিয়ে আসছি পিড়েটাও। একটু পরে মা ধান সেদ্ধ করবে, মানে আজ শাশুড়ি বৌমা দুজনেরই কাজের শেষ নেই, কাজ একটা করছি আবারও চলে আসছে আরেকটা কাজ। এই যে বাসন টাসন মাজবো, আবার এখনও পর্যন্ত আমার ভিডিও এডিট করা বাকি আছে, ভিডিওতে ভয়েস ওভার দেওয়া বাকি আছে। সুব্রত রয়েছে বলে তাই ও আপলোডটা দিয়ে আসছে, নয়তো ওই আপলোড যে আমি কী করে দিতাম জানি না, ও চলে গেলে কিভাবে কি করব। চলুন এই বাসন কটা এখন মেজে নিই, তারপর বাকি কাজ করতে হবে ধীরে সুস্থে। কয়েকটা মতোই বাসনপত্র ছিল, মাজা হয়ে গেল বেশ তাড়াতাড়ি। এই যে হাত মুখটা একবার ধুয়ে নিচ্ছি, একটু একটু গরম লাগছে এখন জানেন। এই মুহূর্তে বেশ অনেকটাই সময় পার করে ফেলেছি। সকালবেলা ওই যে ফ্রিজের প্লেটগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর এগুলো গুছিয়ে রাখাই হচ্ছিল না, সময়ই পাচ্ছিলাম না। ভিডিও এডিট ভয়েস ওভার করতে করতে 5:30 প্রায় বেজে গেছিলো, ওই 5:20 মতো। তারপর তাড়াহুড়ো করে ডাউনলোডে বসিয়ে ঘর বাড়ি ঝাড় দিয়েছিলাম। রাস্তাধারের বাড়িটা 3টের সময়তে ঝাড় দিয়ে নিয়েছিলাম, জানি এসব কাজকর্ম করতে দেরি হবে। এধারের বাড়িটা একটু দেরিতে ঝাড় দিলেও অসুবিধা নেই, কারণ এদিকটায় কেউ দেখতে আসে না। রাস্তাধারের বাড়ি তো সকলেই প্রশ্ন করবে, কি হয়েছে এখনও ঝাড় দাওনি কেন, এত বেলায় কেন ঝাড় দিচ্ছ। সেই প্রশ্ন থেকে বাঁচার জন্যই দুপুর দুপুর ওদিকটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। বিকালবেলা এধারের বাড়ি ঝাড় দেওয়ার পরে সন্ধ্যাটা দেখিয়ে নিয়েছি, মায়ের ধান সেদ্ধ তখনও হয়নি। সেজন্যই মা বললো তুমি সন্ধ্যাটা দেখিয়ে দাও, নয়তো আমাকে আবার কাপড় চেঞ্জ করতে হবে। তো আমি সন্ধ্যে টন্ধে দেখিয়ে দেওয়ার পরে ওই বাড়িতে গেছিলাম চা করতে। আজ অবশ্য 3জন ছিলাম মাত্র চা খাওয়ার, কাকু আর তো ছিল না। তো আমি, ঠাকুমা আর বাবা 3জন মিলে চা খেলাম। আজ আর রুটি বানায়নি জানেন, সুব্রত বলছে আমি অল্প কটা ভাত খেয়ে নেবো, মা বলছে আজ তো আমি রুটি খাবোই না, কারণ আজ ধান সেদ্ধ করছি। আমার জন্য বানালে হতো, তবে এত কাজের ভিড়ে আর ইচ্ছা করছিল না ওটা বানাতে, মনে হচ্ছিল সন্ধ্যাবেলা একটু বসি। যাই হোক, এখন ওই 8টা মতো বাজে। ওই বাড়িতে ফ্রিজের প্লেটগুলো লাগিয়ে দেওয়ার পরে এসেছি এই বাড়িতে। রাত্রেবেলা আজ আলু দিয়ে ডিম ভাজা করব। তো সেজন্যই আলুটা কুচিয়ে নিয়েছি, আর তারপর দেখুন জল দিয়ে একেবারে ধুয়েও নিচ্ছি। এই আলু ডিম ভাজার সাথে একটু মতো পেঁয়াজ দিলে বেশ ভালো হয়। তো এই যে 2টো ছোটো ছোটো মতো পেঁয়াজও কুচি করে নেব। আলু, ডিম আর পেঁয়াজ দিয়ে ভাজা হবে আজকে। তেলের মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ আর আলুটাকে 80% মতো ভেজে নিয়েছি, আর তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এরপর ডিমটাকে দিয়ে দেবো। এই যে 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, এই 2টো ডিম দিয়ে এখন আলু আর পেঁয়াজটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে ভাজবো। গ্যাসের ফ্লেমটা কমিয়েই রাখবেন, নয়তো ডিমটা পুড়ে পুড়ে গেলে আবার খুব একটা ভালো লাগে না। ওই মিডিয়াম ফ্লেমে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে এই যে ডিমের সাথে আলু পেঁয়াজটাকে ভাজবেন, এত ভালো লাগে খেতে এটা যে কি বলবো। শুধু ডিম ভাজার থেকে এটা যেন বেশি ভালো লাগে। মায়ের কাছে প্রথমবার যখন খেয়েছিলাম আমি তো অবাক। মাকে বললাম মা তুমি কোথা থেকে শিখেছো এটা। মা বলছে এটা তো প্রায় দিনই বানাতাম ছোটোবেলায়। তো ছোটোবেলা কি আর মনে আছে, এখন খেয়ে কী যে ভালো লাগলো। তো এই যে সেটাই আজ বানিয়েছি শ্বশুরবাড়ির সকলকে খাওয়াবো। কাকিমা, মিষ্টু, মেজো কাকু ওরা কেউ বাড়িতে ছিল না, ভাবলাম ওরা বুঝি আসবে না, সে কারণে সুব্রতকে 2টো মতোই ডিম আনতে বলেছিলাম। তবে দেখছি সন্ধ্যাবেলা ওরা চলে এসছে, সে কারণে এই যে অল্প অল্প করেই ভাগে পড়েছে। সুব্রতকে 2টি বেশি করে দিয়েছি, বাকি সবাই অল্প অল্প করে নিয়েছি। সকলেই বেশ ভালো বলছিল, আর আমার তো এত ভালো লাগছিল কি বলবো। এই গরম ভাতে লাউ মুসুরি আর সাথে ওই আলু ডিম ভাজা, মানে আমার এতটাই ভালো লাগলো খেয়ে কি বলবো। আজকে রাত্রের খাবারটা একদম তৃপ্তি করে খেলাম। খাওয়া দাওয়ার পর এই বাড়িতে চলে এসেছি, মশারিও খাঁচিয়ে নিয়েছি, জব করাও হয়ে গেছে। চলুন এরপর ঘুমাতে যাব, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা। আর হ্যাঁ, সকলকেই শুভরাত্রি।